এবারে হত্যাকাণ্ড সংকটের পরে তাদের পুরস্কার প্রত্যাখ্যান করেনি। আমি বারবার বললাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, অথচ সোনার বাংলার মানুষ হারিয়ে যাচ্ছে, সোনার বাংলার নদী হারিয়ে যাচ্ছে, সোনার বাংলার নদী খেয়ে ফেলছে, রাষ্ট্র উপদেষ্টারা খেয়ে ফেলছে। আপনি কথা বলবেন না, তাহলে তো আপনি লেখক হতে পারেন না। নজরুলকে যারা ধারণ করে তারা কখনো কোনো অন্যায়কে, শুধুমাত্র হাসিনার অন্যায় না, এই সময়ে যদি কোনো উপদেষ্টা অন্যায় করে থাকে সেটা তিনি মানতে পারেন না। শুধুমাত্র হাসিনা এরশাদ নয়, জিয়াউর রহমান নয়, যে কোনো অন্যায়কারীর বিরুদ্ধেই কথা বলা হচ্ছে নজরুলের আদর্শ। আমাদের সাহিত্যে রাজনীতির সাহিত্য খুব কম দেখতে পাওয়া যায়। রাজনীতি না বুঝে কখনো বলে আই হেট পলিটিক্স, আর কখনো একটা হলো বুঝে করা, আর একটা হচ্ছে না বুঝে কখনো সহমত করে। বঙ্গবন্ধু নিয়ে শেখ রাসেল নিয়ে একটা বই লিখলে বঙ্গবন্ধে দাওয়াত পাওয়া যাবে, পদক পাওয়া যাবে। এটা শিল্পীরাও করেছেন ন্যাক্কারজনক ভাবে, লেখকরাও করেছেন ন্যাক্কারজনক ভাবে। তিনি একাধারে কবি, লেখক, গবেষক এবং সাংবাদিক। বলছি ইমরান মাহফুজের কথা। এবার বইমেলা প্রকাশিত হয়েছে ইমরান মাহফুজের নতুন বই আড়ালে পতনের উৎসব। তিনি 24-এর আন্দোলনেও বেশ সক্রিয় ছিলেন। আমাদের আজকের বুকমার্কস লেখক আড্ডার অতিথি, সঙ্গে আছি আমি জুবাইয়া ঝুমা। বুকমার্কস লেখক আড্ডায় ইমরান মাহফুজ, আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত। ইমরান মাহফুজ, আপনার নতুন কবিতার বই আড়ালে পতনের উৎসব এবারে বইমেলা প্রকাশিত হয়েছে। এটার নামকরণ এবং কবিতা সম্পর্কে জানতে চাই। আমার কবিতা বরাবরই আসলে একটুখানি রাজনৈতিক সূক্ষ্মাতি সূক্ষ্ম যেসব আছে স্যাটায়ার করে লেখা। দ্বিতীয় বিষয় হচ্ছে এই কবিতার এই নাম কবিতা কিংবা এই বইয়ের বিষয়বস্তুটা লেখা শুরু হয়েছে 23 সাল থেকে, অর্থাৎ যে স্বৈরশাসক যে সময়কালীন চলছিল, আমি বোঝাতে চেয়েছিলাম আমার কবিতায় বা বলার চেষ্টা করেছিলাম যে মানুষ যখন নীতি, আদর্শ, সততা, বিশ্বাস হারায় তখন তার পতন শুরু হয়। আর এই পতন শুরু হওয়াটা তার পাশে থাকা প্রশংসাকারী মানুষরা আবার সেলিব্রেশন করে, অথচ তার পতন হচ্ছে। তো এই স্বৈরশাসক শুধু স্বৈরশাসক নন, এই স্বৈরশাসকের আড়ালে বা আশেপাশে আমরা যারা তাকে অনুসরণ করেছি, খেয়ালে কিংবা বেখেয়ালে, আমরাও কিন্তু একই কায়দার অনুসারী। ফলে আমরা যখন যদি নীতি হারাই, আদর্শ হারাই, তাহলে আমাদের কিন্তু পতন ঘটে কিংবা ঘটছেও বটে। তো ওই বিষয়টাকে মাথায় রেখে যে মানুষ যখন নীতি আর বিশ্বাস হারায় কিংবা আমাদের যে স্বাধীনতার মূল মন্ত্র এটা হারায়, তখন তার শুধুমাত্র ব্যক্তিগত পতন ঘটে না, সামাজিক পতন ঘটে না, রাষ্ট্রীয়ভাবে একজন রাষ্ট্র শাসকের পতন ঘটে। সেই বিষয়টির ইঙ্গিত এবং সেই বিষয়টিকে উপলব্ধি করে আমার কবিতার বিষয়বস্তু আড়ালে পতনের উৎসব। এটা মনে করছি যে কোনো শাসক, যে কোনো সমন্বয়ক কিংবা উপদেষ্টা কিংবা এমপি কিংবা মন্ত্রী কিংবা সাংবাদিক কিংবা উপস্থাপক, যে কারোর জন্যই প্রযোজ্য। 24-এর গণ অভ্যুত্থানে তো আপনি বেশ সক্রিয় ছিলেন। এটা কি সংবাদ নির্মাণ নাকি ইতিহাসের দায় থেকে? আমার যে প্রতিষ্ঠানের কাজের অংশ হিসাবে যে সংবাদের দায় সেটা নয়, বরং আমি যে লেখালেখি সামান্য চেষ্টা করি, ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি যে জাতিগোষ্ঠী যে সময়ের জন্য লিখি, যে পাঠকের জন্য লিখি, আমার পাঠকরা মাঠে, আমার পাঠকের মায়েরা মাঠে, ছোট বোন মাঠে, কোথাও কোথাও শিক্ষকরাও মাঠে ছিল, সাংবাদিক তো আছেই। আর আমি কিনা লেখক ঘরে বসে থাকবো আর লিখবো, ফেসবুকে স্ট্যাটাস দেব, এটা ঠিক আমার নীতির সঙ্গে যায়নি। যেহেতু আমি নীতির কথাই বলছি, আমি পরিপূর্ণ দায়িত্ব পালন করতে পেরেছি তা না, তো কিঞ্চিত চেষ্টা করেছি। আমাদের বিক্ষুব্ধ কবি লেখক সমাজের ব্যানারে আমরা মাঠে থেকেছি। আমরা মনে করেছি যে আসলে এত রক্তের পরে একজন শাসক যেমন টিকে থাকতে পারে না, এত রক্ত এবং এত মানুষের অধিকার নষ্ট হওয়ার পরে কোনো লেখকও কথা না বলে থাকতে পারেন না। আর যিনি এত সংকট দেখে এবং সংকটের মধ্যে থেকেও কথা না বলে থাকেন, তাকে আসলে লেখকও মনে হয় না। আপনার নীতির কথার সাথে একটু অ্যাড করতে চাই যে লেখকরা তো যে কোনো আন্দোলনে প্রেরণার ধারণার বাইরে। সাম্প্রতিক যে আন্দোলনটা হলো, সে আন্দোলনে নজরুলের মতো আপনারাও মাঠে ছিলেন। এটা কতটা যৌক্তিক ছিল? বিষয়টা যৌক্তিক হচ্ছে আমার কাছে মনে হয় কতটা প্রয়োজন ছিল। আসলে আমরা হয়তো নজরুলকে বলছি, আমাদের সামনে আনছি, তো একটা বিষয় পাঠকের জ্ঞাতার্থে জানাই, আমাদের এখানে বাংলাদেশের নজরুল একটি পদক চালু আছে, রবীন্দ্রনাথের উপরও পুরস্কার চালু আছে।
তো আপনি দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর জালালিওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে, ব্রিটিশের এই নির্মম হত্যাকাণ্ডের এই ঘটনার পরে তিনি তার নাইটহুড উপাধি প্রত্যাখ্যান করেছেন। নজরুল দিনের পর দিন অনশন করেছেন, কারারে ওই লৌহ কপাট লিখেছেন, অসংখ্য সঙ্গীত কবিতা গান রচনা করেছেন আমাদেরকে অনুপ্রাণিত করতে। এই নজরুল সঙ্গীত শিল্পীরাও এবারে হত্যাকাণ্ড সংকটের পরে তাদের পুরস্কার প্রত্যাখ্যান করেনি, নজরুলেরও করেনি, রবীন্দ্রনাথ শিল্পীরও করেনি। তাহলে আপনি যদি নজরুল ভক্ত হন, আপনি যদি রবীন্দ্র ভক্ত হন, আপনি যদি জীবনানন্দ জসিম, আবুল মনসুর আহমদ ভক্ত হন, তার যে আদর্শ, ওই আদর্শ যদি ভেতরে থাকে, তাহলে আপনি এই অন্যায় সহ্য করতে পারেন না। আপনি যে নজরুল বলছে এই ঘর ভেঙে ফেলো, বুকের ঝড় উজাড় করে মানুষের জন্য কাজ করো, কিংবা এরকম অসংখ্য কথা বলেছে নীতি আর আদর্শে। তাহলে নীতি আর আদর্শের দাবিদার যিনি ওইটাকে লিখে পুরস্কৃত হয়েছেন, তিনি যখন দেখছে এরকম মানুষের অধিকার নষ্ট হচ্ছে, তিনি কিন্তু চুপ ছিলেন, তিনি কিন্তু কথা বলেননি। তাহলে একটা বিষয় ধরেন, আমি আপনাকে পছন্দ করি বা আপনি আমাকে করেন, কিন্তু আমি যে কাজটা করতে পছন্দ করি ওইটা আপনার মধ্যে নেওয়া পছন্দের একটা অংশ। আমি বারবার বললাম বাংলাদেশকে ভালোবাসি, আমি বারবার বললাম তোমাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার কোনো নমুনা নেই। আমি বারবার বললাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, অথচ সোনার বাংলার মানুষ হারিয়ে যাচ্ছে, সোনার বাংলার নদী হারিয়ে যাচ্ছে, সোনার বাংলার নদী খেয়ে ফেলছে, রাষ্ট্র উপদেষ্টারা খেয়ে ফেলছে, আপনি কথা বলবেন না, তাহলে তো আপনি লেখক হতে পারেন না। তখনই নজরুলের ওই লাইন, নজরুলের ওই কবিতা আমাদেরকে অনুপ্রাণিত করে। যদিও আমি নজরুলের কোনো ব্যবসায়ী নয়, যদিও আমি নজরুলের কোনো পদক প্রাপ্ত কেউ নই, তথাপি আমার মনে হয়েছে নজরুলকে যারা ধারণ করে তারা এই স্বৈর শাসককে ধারণ করতে পারে না। নজরুলকে যারা ধারণ করে তারা কখনো কোনো অন্যায়কে, শুধুমাত্র হাসিনার অন্যায় না, এই সময়ে যদি কোনো উপদেষ্টা অন্যায় করে থাকে সেটা তিনি মানতে পারেন না। শুধুমাত্র হাসিনা এরশাদ নয়, জিয়াউর রহমান নয়, যেই কোনো অন্যায়কারীর বিরুদ্ধেই কথা বলা হচ্ছে নজরুলের আদর্শ, রবীন্দ্রনাথের আদর্শ, আবুল মনসুর আহমদের আদর্শ, জসিমউদ্দিন কিংবা তাজউদ্দিনের আদর্শ। একই সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শ, স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর যে চেতনা, বিশ্বাস ছিল, সে বিশ্বাসটা নষ্ট করে দিচ্ছে তার সন্তান এবং তার গড়া সংগঠন। ফলে আমরা যারা বাংলা ভাষায় লিখি, বাংলাদেশে থাকি, আমরা মনে করেছি যদি বাংলাদেশে বঙ্গবন্ধু, স্বাধীনতার আগের বঙ্গবন্ধু, তাজউদ্দিন, আবুল মনসুর, রবীন্দ্রনাথ, নজরুল কিংবা জসিমউদ্দিন কিংবা জীবনানন্দ দাশকে কেউ পাঠ করে, তাহলে কেউ অন্যায়কে মেনে নিতে পারে না। আর অন্যায় যদি মেনে নেয় তাহলে তার এটা থাকে না। একটা উদাহরণ দিলে সহজ হবে। আমরা যখন ধর্ম পালন করি, ধরেন কেউ যদি অন্যায় করে তাহলে কিন্তু তার নামাজটা সঠিক হয় না। আর কেউ যদি সঠিক যথাযথভাবে নামাজ পড়ে তাহলে কারোর প্রতি সে অবিচার করতে পারে না। আমরা শুনেছি স্বৈরাচার শাসক ভোর রাতের নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, আবার একই সঙ্গে স্নাইপার দিয়ে রিয়া গোপ নামে একজন শিশুকে হত্যা করছে। আমাদের প্রায় 30-32 জন সনাতন ধর্মীকে হত্যা করেছেন। বাংলাদেশে 2000 মানুষ তো হত্যা হয়েছে। আর এই সনাতন ধর্মীদেরকে হত্যা করে আবার ভারতে বসে আছেন, ভারত আবার এটা নিয়ে কথাও বলছে না। এটা কোন খেলা? এই খেলা তো বুঝি না। আপনার কথাগুলির মধ্যে একটা রাজনীতির একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, যে সুস্থ রাজনীতি। আমাদের সাহিত্যে রাজনীতির সাহিত্য খুব কম দেখতে পাওয়া যায়। তো এটা কেন হয়? এটার জন্য কি কোনো ভয় কাজ করে নাকি কোনো অনীহা? প্রথম কথা হচ্ছে আমাদের এখানে একটা বিশাল অংশ, এটা আমি জরিপ করিনি, এটা তাদের বই পড়ে উপলব্ধি করেছি, তারা আসলে মৌলিকভাবে রাজনীতিটা বোঝে না। রাজনীতি না বোঝে কখনো বলে আই হেট পলিটিক্স, আর কখনো একটা হলো বুঝে করা, আর একটা হচ্ছে না বুঝে কখনো সহমত করে। ধরুন বর্তমানে গণঅভ্যুত্থান ঘটেছে, এটা কি গণঅভ্যুত্থান না বিপ্লব? এই জিনিসটা 90% লেখকই বুঝতে পারছে না, কারণ তাদের ইতিহাসের পরম্পরা পাঠ নেই। দেশে দেশে গণঅভ্যুত্থান বিপ্লবের পাঠ নেই। একই সঙ্গে বিশেষ করে 1757 পরবর্তী এই অঞ্চলের যে মানুষের ক্রাইসিস, সংগ্রাম, সংকট, এই বিষয়টা তারা উপলব্ধি করে না। তারা রাজনীতি বোঝে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এটা তারাকে রাজনৈতিক পরিমাপক বলে। অথচ এই অঞ্চলে ব্যাপক প্রভাব বিস্তারকারী ছিল মুসলিম লীগ। তারা কিভাবে ধূলিসাৎ হয়ে গেছে। যুক্তফ্রন্ট সরকারের সময় থেকে রাজনীতি ধীরে ধীরে যারা অনেক প্রভাব বিস্তার করেছে তারা কিভাবে ধীরে ধীরে হারিয়ে গেছে। তাহলে আজকে আওয়ামী লীগ কিভাবে হারিয়ে যাবে, আগামীকাল বিএনপি কিভাবে হারিয়ে যাবে, ওই ন্যারেটিভ তো আপনার জানা থাকা দরকার। ওই না জানা থাকলে আপনি আপনার বইতে, গল্পে, উপন্যাসে কিংবা
নাটকের কিংবা নাটিকায় কিভাবে এটাকে আনবেন। আপনার যদি না বোধ থাকে পলিটিক্যাল, না ফুল থাকে কালচারাল, তাহলে তো আপনি কোনোটাকেই অ্যাডজাস্ট করতে পারবেন না। আমাদের এখানে রাজনীতি নিয়ে অনীহা কিংবা ভয়, তার চেয়ে বিষয় হলো না জানাই তাদের এই অনীহা কাজ করে না। মূলত ধর্মান্ধতা যেমন আছে, এটাকে বলে দলান্ধতা। আমাদের এখানে বড় একটা বিষয় হলো ক্যাশমুখী ভালোবাসার মধ্যে আছে। ভালোবাসছেন, ঘরে নিতে চায়, ভালোবাসছেন, ব্যাডে নিতে চায়, ভালোবাসছেন মানে রাজনীতিকে বাড়ি গাড়ি চায়, ভালোবাসছেন, গাড়ি চায়, রাজনীতি করছেন, প্লাট চায়। ফলে এই যে ক্যাশমুখী ভালোবাসা, ক্যাশমুখী রাজনীতিটা ঢুকে গেছে সাহিত্যের মধ্যে। কোনো রকম ভাবে জিয়াউর রহমানকে নিয়ে একটা বই লিখলে কিংবা বঙ্গবন্ধু নিয়ে শেখ রাসেল নিয়ে একটা বই লিখলে বঙ্গবন্ধে দাওয়াত পাওয়া যাবে, পদক পাওয়া যাবে। এটা শিল্পীরাও করেছেন ন্যাক্কারজনকভাবে, লেখকরাও করেছেন ন্যাক্কারজনকভাবে। ফলে তার কাছে রাজনীতি হচ্ছে কারণ নাম ব্যবহার করে কবিতা লেখা, গল্প লেখা, উপন্যাস লেখা। গত 15-16 বছরে বাংলাদেশে আপনি 10 জন লেখক খুঁজে পাওয়া কঠিন যারা সুবিধার জন্য কোনো দলের প্রধানকে নিয়ে লেখেননি। আমি বলছি না রাসেল, জিয়াউর রহমান কিংবা বঙ্গবন্ধু এরশাদকে নিয়ে লেখা অন্যায় কিছু। আমি বলছি আপনি লিখবেন সম আলোচনা, ঘটনমূলক ন্যারেটিভ ধরে আপনি কথা বলেন। স্বাধীনতা আগে, স্বাধীনতা পরে, শিল্প এবং শিল্পী, রাজনীতিবিদ এবং মানুষ রাজনীতিবিদ আলাদা করে জিনিসটা ব্যবচ্ছেদ করেন, তাহলে আমরা এটা খাবো। রান্নাটা ভালোভাবে করেন, সেটা খাওয়া যাবে। কিন্তু আপনি রান্না করছেন না, লেজো গোবরে এমন এক খিচুড়ি পাকালেন, এটা খেলে বদহজম হয়। ফলে শতবর্ষ বঙ্গবন্ধু পার হয়ে গেল, বাংলাদেশের 50 বছর পার হলো, আপনি হাতে গোনা কয়েক হাজার বই বেরিয়েছে, উল্লেখযোগ্য বাংলা একাডেমি ওই দায় এড়াতে পারে না। আপনি 10টা বই খুঁজে পাবেন না যে সঠিকভাবে বঙ্গবন্ধুকে জানবো, জিয়াউর রহমানকে জানবো, তাজউদ্দিনকে জানবো, আবুল মনসুর আহমদকে জানবো, কিংবা জাতীয় 4 নেতাকে জানবো। তাহলে শেরে বাংলা সোহরাওয়ার্দীর গণতন্ত্রের হাহাকার তো এখানে রয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হয়, রেখেছো বাঙালি করে মানুষ করণে। এই বাঙালি কারা? বিথু, নাখা, অন্যের কাছে হাত পাতা, কাজ না করে অর্থ চাওয়া, এটা এখনো আমাদের কাছে বিরাজমান। সুতরাং এখানকার লোকজন অনীহা কিংবা ভয় নয়, এখানকার লোকজন একটা সুবিধামুখী। ওই যার ঘর বাড়ি একবার ভেঙে যায়, সে কোনো রকম ভাবে একটা ঘর চায়, কাউকে মেরে হোক, চর দখলের মতো ঢাকার সাহিত্য রাজনীতি এখন। প্রখ্যাত লেখক ও রাজনীতিক আবুল মনসুর আহমেদের একটি সংগঠনের সাথে আপনি জড়িত, এই সংগঠন সম্পর্কে আমরা জানতে চাই। আবুল মনসুর আহমদ হচ্ছে সাহিত্যিক, সাংবাদিক এবং তিনি এই অঞ্চলে যে রাজনীতি, এটার অনেকটা গুরু বলা যায়। আপনারা যাদেরকে মাস্টার মাইন্ড বলেন, তিনি এই অঞ্চলের যত রাজনীতিবিদ আছেন, বিশেষ করে বঙ্গবন্ধু, তাজউদ্দিন কিংবা জিয়াউর রহমান, এদের সবারই দীক্ষা গুরু ছিলেন। সরাসরি বঙ্গবন্ধু তাকে পেয়েছিলেন। তো আমি যেটা বলছিলাম, আবুল মনসুর আহমদ হচ্ছে শেরে বাংলার প্যানেলে মন্ত্রী এমপি থেকেও শেরে বাংলাকে কটাক্ষ করেছেন, শেরে বাংলাকে কুত্তায় বাংলা বলেছেন, সিঙ্গিয়ে বাংলা বলেছেন। আমরা যদি আবুল মনসুর আহমদকে ফলো করি, তাহলে আমরা এই সময় যারা রাজনীতি করেন তারা প্রধান উপদেষ্টার প্যানেলে থেকে প্রধান উপদেষ্টার সমালোচনা করবেন, জাতীয়তাবাদী রাজনীতিবিদের সঙ্গে থেকে জাতীয়তাবাদী রাজনীতির সমালোচনা করবেন। এটা ছিল আবুল মনসুর আহমদের আদর্শ। আমি সেই আদর্শবান লেখক, সাংবাদিক, রাজনীতিবিদ স্মৃতি সংসদের আহ্বায়কের ভূমিকা পালন করছি গত 11 বছর। আবুল মনসুর আহমদ বিশেষ করে সাংবাদিকতা করেছেন, ইত্তেহাদ নবযুগ কৃষক পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে ঘিরে আমরা বুক রিভিউ কম্পিটিশন করি, প্রবন্ধ প্রতিযোগিতা করি এবং সেমিনার, সিম্পোজিয়াম করি। এবং গণঅভ্যুত্থান পরবর্তী আবুল মনসুর আহমদের আমার দেখা রাজনীতির 50 বছর, বাংলাদেশের কালচার, বেশি দামে কেনা কম দামে বেচা, আমাদের স্বাধীনতা, অসম্ভব প্রাসঙ্গিক। এই বইগুলো অনেক তরুণরা পছন্দ করছেন। স্বৈরাচার শাসককে কঠিন জবাব দেওয়ার জন্য এই বইগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। একই সঙ্গে বাংলাদেশের যে সংবিধান নিয়ে কথা হচ্ছে বারবার, এই সংবিধানের ত্রুটি বিচ্যুতি নিয়ে আবুল মনসুর 1972 সালে কথা বলেছিলেন, সেগুলোর সমাধান হয়নি বলে এখনো 2024 সালে 25 সালে আমরা আবার কথা বলছি। তাই তরুণদের উচিত আবুল মনসুর আহমদের মতো, তাজউদ্দিনের মতো, আবুল কালাম শামসুদ্দিনের মতো ব্যক্তিদের কাছে যাওয়া, সোহরাওয়ার্দী, শেরে বাংলা, মাওলানা ভাসানীর কাছে যাওয়া। এরাই আমাদের মুক্তির দিশারি। আপনি তো কবিতা লিখেন দীর্ঘদিন যাবত, এর পাশাপাশি সাহিত্য সমসাময়িক বিষয় নিয়েও আপনি বেশ সক্রিয়, তো এটার অভিজ্ঞতাটা আসলে কেমন? আসলে আমি সাহিত্যের পথ তো অনেক দীর্ঘ পথ। আমি একজন নবীন মাঝি কিংবা আমি একজন নবীন কর্মী হিসাবে সাহিত্য পড়ি।
আর কবিতা লেখার জন্য আমাকে আসলে ইতিহাস পড়তে হয়। কারণ আপনি একটা কবিতা লিখবেন, গল্প লিখবেন, আমরা দেখি যেমন বিখ্যাত একজন গল্পকার সোমেনচন্দ্র কিংবা আল মাহমুদ, শামসুর রহমান, এদের এক একটি কবিতার পটভূমিতে একটা ইতিহাস নির্মাণ করা যায়। সৈয়দ শামসুল হকের একটা বিখ্যাত কবিতা আছে আমার পরিচয়। এই যে এক একটা কবিতার পিছনে ইতিহাসকে কিভাবে নির্মাণ করেন শামসুর রহমান, আল মাহমুদ, এদের কবিতা পড়লে, জীবনানন্দের কবিতা পড়লে, জসীমউদ্দিনের কবিতা পড়লে একটা ইতিহাসের গ্ল্যান্স পাওয়া যায়, একটা জীবাশ্ম ফসিল পাওয়া যায়। আমাদের এখানকার কবিতা পড়লে মনে হয় সাময়িকভাবে পদ্ম পাতার মতো ভাসছি, আমরা ভেতরে যেতে পারছি না, গভীরে যেতে পারছি না, কারণ আমাদের ওই পাঠটা নেই। আমি ওই পাঠের একজন নবীন পাঠক, আমি পড়ে ফেলেছি এমন না, আমি একজন নবীন পাঠক। আমার কাছে মনে হয়েছে এই পাঠ না থাকলে কবিতা হয় না। ফলে আপনি দেখেন যে আমার প্রথম বইয়ের নাম দীর্ঘস্থায়ী শোক সবার, দ্বিতীয় বইয়ের নাম কায়দা করে বেঁচে থাকো, তৃতীয় বইয়ের নাম মুখোশ পরা পাঠশালা, এবারে আড়ালে পতনের উৎসব। আমি প্রতিটা বইয়ের মেসেজ দিয়ে আমার সময়, সমাজ, রাজনৈতিক সংকটকে ইঙ্গিত করার চেষ্টা করেছি। আমি মনে করি একজন শিল্পীর কাজ হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গায় অন্ধকারে আলো ফেলা, ভয়ানক ক্ষতর জায়গায় মলম দেয়া, এবং রাজনীতিবিদ যেখানে নীতির হারা হচ্ছে মানুষ, সেখানে চপেটা আঘাত করা হচ্ছে শিল্পীর কাজ। নতুন লেখক তাদের জন্য লেখার বিষয় নির্বাচনে আপনার পরামর্শ কি? কোনো পরামর্শ নেই। আমি যে উপলব্ধি এতক্ষণ করলাম, অবশ্যই পড়া এবং পড়ার পরে যাপন করা। পড়া মানে নিজের হৃদয়টাকে জ্বালিয়ে দেয়া। সবাই বলে পড়ো পড়ো পড়ো, আমি বলি পড়ো এবং পড়ো। পড়ার পরে সেটা আগুন দিয়ে নিজেকে মধ্যে জ্বালো, নিজের মধ্যে রান্না করো। একই সঙ্গে দুনিয়াটা দেখা। আপনি আমাকে যেমন দেখছেন, আমি যেমন আপনাকে দেখছি, আমার চারপাশ যেমন আমি দেখছি, আমার চারপাশের বাহিরে যারা শরীয়ত বিশ্বাস করেন বলছে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন যাও। আমাদের জন্য চীন অনেক দূরে নয়, আমাদের জন্য হিরোশিমা, নাগাসাকি, জাপান ওইটা অনেক দূরে। ফলে এই যে ভ্রমণের প্রতি রাসূলও বলেছেন, ঠিক তেমনি ভাবে বলছে নো দ্য সেলফ, নিজের মধ্যে খোঁজো। আর নিজের মধ্যে খোঁজার জন্য সাগরের কাছে যাও, নদীর কাছে যাও, পাহাড়ে যাও। ঠিক তেমনি ভাবে কোরআনে বলছে ইকরা, পড়ার কথা বলেছে। একই সঙ্গে বলছে পড়তে পারছি না, হেরা গোহাইব, তাহলে আমার সাথে পড়া, অধ্যাবসায় করো। তা আমাদের পড়া এবং পড়তে হলে যেতে হবে সাগরে, পাহাড়ে, নদীতে, একই সঙ্গে অজানা মানুষের সঙ্গে পরিচয় হওয়া এবং নতুন মানুষের মুখ পড়তে পারা। তাহলে নতুন নতুন বিষয় ধরা দেবে। আর যদি আপনি ঘরে বসে থাকেন, ডেস্কে বসে অনুসন্ধানী প্রতিবেদন হয় না, মাঠে যেতে হয়। সুতরাং আমাদের যারা ডেস্কে বসে অনুসন্ধানী সাংবাদিক হতে চান, তাদের যেমন মাঠে যাওয়া দরকার, যেসব লেখকরা ভালো লিখতে চান তাদেরও মাঠে যাওয়া দরকার, ঘাটে যাওয়া দরকার। একই সঙ্গে মানুষের মুখ এবং হৃদয় পাঠ করার চোখ তৈরি হওয়া দরকার। ধন্যবাদ ইমরান মাহফুজ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং দর্শকরা নিশ্চয় এই ধরনের বিষয় থেকে নিজেরা উপলব্ধি করবেন। আমাদের দর্শকরাও একদিন পাঠক হিসাবে মেলায় আসবেন। দর্শক, আজকের আলোচনা এ পর্যন্তই। ফিরবো আবারও নতুন বইয়ের সাথে, নতুন লেখকের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন লেখক আড্ডায়।